Can I start? Yes, sir. Sir. Acha. Okay, thank you. Regarding drug treatment, can you hear me? জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে। Regarding drug treatment, you are sometimes confused. Which drug should be the first one? There are a lot of groups, antihypertensive drugs. As for example, beta blocker, most popular. It is popular for two reasons. Cheap, number one, and which is very much important for our patients in our country particularly. Another is, it is very potent drug. Though most of the organization, though those who deals with hypertension in Europe or America does not like beta blockers as first-line antihypertensive medication because it sometimes causes hyperglycemia. That is, it increases blood sugar level. It causes hyperlipidemia, and these two are very important risk factor for cardiovascular morbidity and mortality. And these drugs also have some important side effects. Still, I will say these drugs is very important in our country because our patients are usually poor, and as this should be continued for lifelong, costly drugs not possible for our patients to continue. The most important first-line drugs are three: ACE inhibitor, ARB, number one, calcium channel blocker, and diuretics, that is thiazide diuretics. Any one you can add to your patient. Start with minimum dose and gradually titrate the dose, and within few weeks or months, blood pressure will be stabilized, and then you continue the same dose for longer period. Regarding writing of the drug, two things are very important. সবসময় আপনি ওষুধ লিখতেছেন, সঙ্গে সঙ্গে ফর্ম হিস্ট্রি আপনার পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশনটা কিন্তু জাজ করে নেবেন। ওনার আর্নিং কেমন, ওনার ডিপেন্ডেন্ট কয়জন, ওনার এই রেসিডেন্স কোথায়। মনে করেন এক ভদ্রলোক 40,000 টাকা ইনকাম করে, উনি থাকে ঢাকার গুলশান, এন্ড ওনার 5 জন ফ্যামিলি মেম্বার। 40,000 টাকার কথা শুনে হয়তো আপনি বলবেন উনি তো সলভেন্ট, কিন্তু উনি কিন্তু থাকে গুলশান এলাকায় এবং হ্যাভিং 5 ডিপেন্ডেন্টস। সো দিস অ্যামাউন্ট ইজ নট সাফিসিয়েন্ট ফর হিম টু মেইনটেইন স্ট্যান্ডার্ড লাইফ এট গুলশান। বাট 40,000 টাকা বেতন পায়, উনি একটা ভিলেজে থাকেন, স্কুল মাস্টার, নিজের বাড়িতে থাকেন, তার পক্ষে কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করা সম্ভব। সো নট অনলি অ্যামাউন্ট অফ মানি, তা না, অ্যামাউন্ট অফ আর্নিং, টোটাল আর্নিং, area of residence, all are important regarding calculating economical condition of person of patient, and then you write your drugs. Second, during writing, ওই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি আস্তে আস্তে একটু বলার চেষ্টা করেন। যেমন আমি লিখবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমি লিখলাম তার পার্স রেটটা দেখতে হবে, তার টেকিকার্ডি আছে কিনা, টেকিকার্ডি থাকলে এই ড্রাগটা আমরা সাধারণত দিতে চাই না। এবং এট দ্য সেম টাইম আমি বলবো ওষুধটা অত্যন্ত ভালো, দামও মোটামুটি রিজনেবল, এটা খান ভালো, তবে কিছু লোকের 17, 10 জন, 15 জন, 20 জনের পায়ে একটু পানি আসে, মুখটা একটু খুলে যেতে পারে, ভয় পাবেন না, ওষুধ বন্ধ না করে চলে আসেন, আমি আবার ঠিক করে দেব। এই কথাগুলো কিন্তু বলে দিতে হবে। আর যদি না বলেন, ওই 10 দিন পরে যখন মুখ খুলে যাবে, পাশের একটা দোকানে যাবে, দোকানদার এমন একটা কথা বলবে, পুরো আস্থা আপনার উপর থেকে ওই রোগীর চলে যাবে। একটা বিটা ব্লকার দিলেন, হঠাৎ করে তার শ্বাসকষ্ট আসলো, বলে নিতে হবে আমি এই ওষুধটা দিলাম, এই ওষুধের এই পার্শ্ব প্রতিক্রিয়া একটু খেয়াল রাখবেন। যদি এরকম কিছু হয় ভয় পাবেন না, চলে আসবেন, অথবা আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। অর্থাৎ রিগার্ডিং ড্রাগ, এট দ্য টাইম অফ স্টার্টিং ড্রাগ, পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশন এবং সাইড এফেক্ট, এই দুটো চিন্তা করবেন। আর একটা জিনিস, সবসময় এমন একটা ড্রাগ দিবেন যেটা দিনে একবার খেলেই চলে। এমন কোনো ড্রাগ দিবেন না দিনে 3 বার 4 বার খাওয়া।
যদিও আমাদের প্রেশারের ওষুধগুলো সাধারণত দিনে একবার অথবা 2 বার যথেষ্ট। তারপরেও বলবো 2 বারের চেয়ে যে ড্রাগটা একবার দিলেই কাজ হয় এরকম ড্রাগ দিলে কমপ্লায়েন্সটা অনেক বেশি হয়। এবং ফলো আপ প্রেশার যখন কন্ট্রোল হয়ে এসে যাবে তখন আপনি যদি আদার কোমরবিডিটি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে 3 থেকে 6 মাস পর পর ফলো আপ করলেই চলবে। আর যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ পর পর ফলো আপ করা উচিত। এবং প্রত্যেকটি ফলো আপে আবারও যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে সেই ড্যামেজ কন্ডিশনগুলোরও ট্রিটমেন্ট দিতে হবে। তার ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে তার চিকিৎসা দিতে হবে এবং তার সাথে কোন অ্যান্টিহাইপারটেনসিভ মোড রিজনেবল সেটা ঠিক রাখতে হবে। যেমন সিওপিডি আছে সেখানে কোন অ্যান্টিহাইপারটেনসিভ না দিয়েই ভালো সেটাও ঠিক রাখতে হবে। যেমন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কোন ড্রাগটা না দিলেই ভালো বা কোন ড্রাগটা দিলে ভালো এরকম চয়েস করে অথবা দেখে শুনে কিন্তু প্রেসক্রিপশন করা উচিত। থ্যাংক ইউ। Thank you. You can ask any question regarding hypertension or related chronic illness. Thank you. Dr. Sakline. জি জি স্যার, আমার অনেক কোশ্চেন আছে। আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে as you are cardiologist. না স্যার আমার একেবারে মিনিমাম We are internist. Internist means হলো আমরা অনেক কিছুই জানি বেসিক্যালি কিছুই তেমন না। স্যার আপনি আমার কোশ্চেন শুনলে মনে হবে যে এই ছেলেটা মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ওই জন্য স্যার কোনো অসুবিধা নাই। তার আগে আমি একটু আমি যারা এখানে শুনছো তাদেরকে আমি একটু বলে রাখি, সেটা হলো যে ফর্মাল আমরা কোনো ক্লাস করব না। যে স্পিকাররা এখানে যখন প্রেজেন্ট করবেন জাস্ট ফিল যে এখানে সাকলাইন ভাই রিপ্রেজেন্ট করছেন স্পিকারকে, সো অলওয়েজ ফিল ফ্রি, নেভার সো টাইট। আমরা যদি টাইট হই তাহলে কিন্তু এটা আর গতানুগত ক্লাস হলো না। সো আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেশনের থেকে ম্যাক্সিমাম যে মনের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলোকে আমরা যদি বের করে নিয়ে আসি দ্যাট উইল বি মাচ বেটার। আর আমার কিছু জাস্ট অবজারভেশন আছে, যেমন আমার কাছে একটা পেশেন্ট এসেছিল স্যার, ওনার প্রবলেম হলো যে উনি 3টা ড্রাগস পেতেন, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস পেতেন। সে ড্রাগস খেতে ওনার একটাই প্রবলেম, সেটা হলো যে 3টা ড্রাগস পর পরে ওনার প্রেশার কখনোই কমতো না আর কি। তো আমার কাছে এসেছেন উনি পায়ে ব্যথা নিয়ে। পরে আমি দেখি যে ওনার পায়ে তো তেমন কোনো পালস নাই। আলটিমেটলি সে ডায়াগনোসিস হয় আজ এ কেস অফ কোয়ার্টেশন অফ দ্য আওরটা। এই লোক 2 বছর ধরে 3টা হাইপারটেনশন ওষুধ খাচ্ছে, যার কোয়ার্টেশন অফ দ্য আওরটা আছে, তো স্বাভাবিকভাবেই তো তার হাতের প্রেশার বেশি থাকবে। কিন্তু কখনোই তার এটা কেউ মাথায় আসে নাই যে লোকটার পায়ে কোনো পালস নাই, হাতে এত প্রেশার কেন। দিস ইজ অ্যাবসলিউটলি এ কেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। কজ হচ্ছে Right. কি কোয়ার্টেশন অফ দ্য আওরটা, এবং এই কোয়ার্টেশন অফ আওরটা যদি কারেক্ট করা হয় এই লোকটা 100% কিন্তু সুস্থ হয়ে যাবে, উনি তাই হয়েছে। আর অ্যাজ এ ভাস্কুলার সার্জন এই কেসটা আমার কাছে এসেছে, এবং অ্যাজ এ ভাস্কুলার সার্জন স্যার আমরা রেনাল আর্টারিতে স্টেনোসিস নিয়ে প্রচুর পেশেন্ট পাই, যেটা আপনি বলেছেন। এবং এই রেনাল আর্টারি স্টেনোসিসে কিন্তু আমরা স্ট্যান্টিং করে দিই, খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া যায়, অথবা ওপেন করে ওটাকে আমরা এনলার্জ করতে পারি। তবে স্মার্ট ওয়ে হচ্ছে যে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া, বসিয়ে দিলে কিন্তু দেখা যায় যে উনি বেশিরভাগ সময় এটা ভালো হয়ে যান। সেই জন্য যারা শুনছো তাদের কাছে অ্যাজ এ ভাস্কুলার সার্জন আমার একটা অবজারভেশন হচ্ছে, ইয়াং এজে যদি কারো হাইপারটেনশন পাও, সেকেন্ডারি কজটা আগে ফাউন্ড আউট করাটা Think about খুবই secondary জরুরি। cause. খুবই জরুরি। ডক্টর সাকলাইন কথা ধরে বলি, কখন আমরা সেকেন্ডারি হাইপারটেনশন চিন্তা করবো? নাম্বার 1, ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। উইথ অপটিমাম কম্বিনেশন, অপটিমাম ডোজ, অপটিমাম ডিউরেশন ব্লাড প্রেশার কোনো মতেই কন্ট্রোল করা যাচ্ছে না। থিঙ্ক অ্যাবাউট সেকেন্ডারি হাইপারটেনশন। তিনটি ড্রাগের কিন্তু কন্ট্রোল হয় নাই। ইয়েস স্যার। তাহলে ইনিশিয়াল যদি আমরা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি আমরা একটু মেটিকুলাসলি করতাম তাহলে কিন্তু আমরা ভেরি ইন দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু ধরতে পারতাম। আমরা হয়তো ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমরা হয়তো যে কারণে একটা অমিট হয়ে গেছে, যার জন্য আমরা হয়তো। ওকে স্যার, এখন স্যার আমার একটা যেটা আপনার কাছে কোশ্চেন, একেবারে আমি 10টা কোশ্চেন রেডি করছি, ওরা কোশ্চেন করার আগে আমি যদি পরে সুযোগ না পাই, কারণ ওরা স্যার যারা আছে এরা এক একটা বুলেট স্যার, তো ওরা আমার আর কোশ্চেন করতে দেবে না, আমি এই জন্য আগে সুযোগটা নিতে চাই। সেটা হলো যে আমরা এই একেবারে স্যার জীবনে প্রথমে চেম্বারে গিয়ে বসছি, আমার কাছে একটা রুগী আসছে, প্রেশার মেপে দেখি যে 160/90 স্যার। আমার কাছে মনে হচ্ছে প্রেশারটা একটু বেশি। আমি এখন এই রুগীটাকে স্যার কিভাবে ম্যানেজ করব, বা যদি আমি ম্যানেজ করলে এটা অ্যাংজাইটির কারণে আমি 3 দিন মেজারমেন্ট নিয়েছি, যা করেছি সবকিছু করার পরে মনে হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি ওনার প্রেশার আছে।
এনার একটা ইয়াং পেশেন্ট, আমি স্যার এখন কিভাবে Yes. আগাবো স্যার? থ্যাংক ইউ ডক্টর সাকলাইন। খুব কমন একটা প্রবলেম। 160/90 according to the NC7 it is stage 2 hypertension. Stage 2, that is in the NC7, that is the stage 2 পরে আর stage 3, 4 নাই, stage 2 লাস্ট। আমি প্রথমে দেখবো পেশেন্টটার কমপ্লেন কি, সিমটম কি কি আছে, তার কি চেস্ট পেইন আছে কিনা, প্যালপিটেশন, এক্সেশনাল ব্রেথলেসনেস, তার অ্যাপিয়ারেন্সটা কেমন, তার সেকেন্ডারি হাইপারটেনশন হওয়ার মতো কোনো হিস্ট্রি সাজেস্টিভ আছে কিনা, তার কোনো কোমরবিডিটিস, তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ, সেকেন্ডারি কোনো কজ এটসেট্রা অন হিস্ট্রি আমি ক্লিয়ারিফাই করব। দেন in examination again to find out the secondary cause, to see the comorbidities, to see the target organ damage, সব কিছু দেখে আমি আমরা স্যার প্রাইমারি পেয়েছি, সব অর্গান ওকে আছে, আমরা প্রাইমারি Yes, primary. এবং দেখলাম আমি কিছু ইনভেস্টিগেশন দেবো, একটা ইউরিনারি, একটা ব্লাড সুগার, একটা ক্রিয়েটিনিন, একটা ইসিজি। আই থিংক দ্যাটস অল। অ্যাকচুয়ালি বই কিন্তু আরো কিছু কথা বলে, যেমন একটা ইলেকট্রোলাইটস ভেরি ইম্পর্টেন্ট করতে বলে, আমরা করলাম, করতে দিলাম, এবং তাকে আমরা 7 দিন পরে, অথবা তখন আমি সেকেন্ড সিটিং এও নিলাম, একই রকম পেলাম, তখন আমরা 7 দিন বা 2 সপ্তাহ পরে আসতে বলবো। সাথে একটা এনজিওলাইটিক দিলাম, একটা ভিটামিন অ্যাড করে দিলাম, এবং পেশেন্টকে একটু অ্যাংজাইটি ফ্রি থাকার অ্যাডভাইস করলাম, এবং নন ফার্মাকোলজিক্যাল কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম। 2 সপ্তাহ পরে আসলো, এবার দেখলাম তার পেশেন্ট নাইস ফাইন, 135 সিস্টোলিক, ডায়াস্টোলিক সে 80, স্টিল is in elevated blood pressure group, and according to ACC it is stage 1 hypertension, grade 1 hypertension. Okay, at this moment I think non-pharmacological management is sufficient enough to control his blood pressure, as he has no target organ damage. So second আরেকটা অ্যাডভাইস দিলাম যে আপনি 4 সপ্তাহ পরে আসেন, এইভাবে লাইফস্টাইলটা মেইনটেইন করেন, আমি এই যে ওষুধটা দিলাম, প্রেশার যতটুকু আছে এর জন্য প্রেশারের ওষুধ দরকার নাই, শুধু নিয়ম মেনে চললেই যথেষ্ট। ওজনটা একটু কমানোর চেষ্টা করবেন, খাবার হ্যাবিটের কথা শুনে নেবেন, প্রয়োজন হলে একটু চেঞ্জ করতে পারবেন। স্যার 3 মাস পরে আমি দেখলাম যে এই প্রেশারটাই পারসিস্ট করছে, ইন দ্যাট কেস? আচ্ছা, ইন দ্যাট কেস আমি বলি, যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট গাইডলাইন, ডিফারেন্ট বলে, অনেকে বলে 6 মাস পর্যন্ত, ইভেন 1 বছর পর্যন্ত ওয়েট করা যেতে পারে, অ্যাজ পেশেন্ট হ্যাভিং নো টার্গেট অর্গান ড্যামেজ, নো কমপ্লিকেশন, অনলি স্টেজ 1 or elevated blood pressure, ফলো আপ করা যেতে পারে। কিন্তু তারপরেও যদি দেখি যে না পারসিস্ট করতেছে, ইন দ্যাট কেস ইউ অ্যাড ড্রাগ ট্রিটমেন্ট। কিন্তু প্র্যাকটিক্যাল কথা কিন্তু অন্যরকম, আমাদের রোগীরা এতদিন ধৈর্য ধরবে না, কারণ সেক্ষেত্রে আপনি স্যার প্র্যাকটিক্যালি কোন ওষুধটাই দিবেন স্যার? আমি জাস্ট ওইটাই জানতে চাচ্ছি যে আপনার ফার্স্ট চয়েস। এই ক্ষেত্রে আমি ইকোনমিক্যাল কন্ডিশন পেশেন্টের জাজ করব। আমি যদি দেখি যে ইকোনমিক্যাল কন্ডিশন পোর, ইন দ্যাট কেস আমি থায়াজাইড ডায়াবেটিস শুরু করব। থায়াজাইড ডায়াবেটিস গুড ওয়ান, দাম কম। তবে থায়াজাইড ডায়াবেটিস যখন শুরু করব তখন আমি কিন্তু খেয়াল রাখবো এটা কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, এই জন্য আমি তাকে একটু পটাশিয়াম বিষ খাওয়া, যে প্রতিদিন একটা করে কলা খেতে বললাম, অথবা তাকে আমি কি বলবো যে আপনার খুব দুর্বল যদি লাগে, অথবা পায়ে যদি ক্র্যাম্প হয়, তখন চিকিৎসকের পরামর্শ, এরকম একটা অ্যাডভাইস দিয়ে দেবো। আর যদি ইকোনমিক কন্ডিশন দেখি অ্যাভারেজ অথবা অ্যাবাভ অ্যাভারেজ, at that case AC inhibitor or AR, এবং AC inhibitor আমি দিলাম, খুব ভালো ড্রাগ। লেখার সঙ্গে সঙ্গে আমি একটু বলবো এই ওষুধে একটু কাশি হতে পারে, আপনি কিন্তু ভয় পাবেন, এবং AC inhibitor দেওয়ার আগে কিন্তু ইলেকট্রোলাইটস রুটিনলি করা উচিত। আমরা করতে পারি না বিকজ অফ ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট চিন্তা করে, এবং AC inhibitor দেওয়ার পরে 4 সপ্তাহ পরে কিন্তু একটা ইলেকট্রোলাইট চেক করা উচিত, এবং দেওয়ার আগে কিন্তু বেসলাইন ক্রিয়েটিনটাও দেখা উচিত। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারি না because of many problems. স্যার আমি জাস্ট একটা কোশ্চেন করে আমি একটু ব্যাক সাইডে যাব যাতে অন্যরা কোশ্চেন করতে পারে। আমার অনেকগুলো কোশ্চেন আছে, আমি যদি সুযোগ পাই লাস্টে করব অথবা আজকে এন্ড করে দিব। আমার জাস্ট কোশ্চেনটা স্যার, এই মুহূর্তে কোভিড-19 এর একটা প্রকোপ চলছে, যারা প্রেসারে রোগী আছেন তাদের অ্যাজ এ হোল হোম কেয়ারে আছেন কিংবা তারা একটু সিনিয়র মানুষ ঘরে ভয় পাচ্ছে, তারাও প্রেসারটাকে কন্ট্রোল রাখতে চান, এক ধরনের ভীতি তাদের কাজ করছে। এদের প্রেসার ম্যানেজমেন্টের জন্য কি আলাদা কোনো গাইডলাইন আছে নাকি অ্যাজ ইউজুয়াল তাদের ম্যানেজমেন্ট? COVID-19 with hypertension, regarding management of blood pressure, no new formulation, just patient যে ড্রাগটা খাচ্ছিলেন সেটাই খাবেন। তবে ওয়ান্স কোভিড পেশেন্টের কিন্তু হাইপোভলিউমিয়া
হাইপোটেনশন yes. হওয়ার প্রবণতা থাকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু মডিফাই ডোজ অফ দ্য ড্রাগ or even you have to stop the drug. But regarding choice of drug, specific কিছু বলার নাই। সাম কন্ট্রোভার্সি ছিল এসি ইনহিবিটর এআরবি দিয়ে, এখন বলা হচ্ছে না, এসি ইনহিবিটর এআরবি আগে যদি কন্টিনিউ করে সেটা কন্টিনিউ করুক, তবে লক্ষ্য রাখতে হবে হাইপোটেনশন হচ্ছে কিনা। ওকে, ধন্যবাদ স্যার। তাহলে অন্যরা যদি কেউ কিছু কোশ্চেন করতে চাও, আমার মনে হয় যে যে হোস্ট করছো মুবিন, তুমি যদি করো তাহলে একে যারা যারা কোশ্চেন করতে চায় তাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু শুনি, পরবর্তীতে আমি আবার ফিরে আসবো। জি ভাইয়া, ভাইয়া কেউ যদি ভাইয়া, কোশ্চেন করে তাহলে আমি আনমিউট একটা করে কোশ্চেন করতে চাই। প্রতীক প্লিজ। হ্যাঁ স্যার, স্যার আমি একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি প্রতীক স্যার, আমি অভ্রনীর প্রতীক, আমি স্যার পপুলার মেডিকেল কলেজে আছি স্যার, 5th ইয়ারে। তো স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের দেশে তো স্যার অনেক রোড অ্যাক্সিডেন্ট হয় স্যার, রোড অ্যাক্সিডেন্টের ফলে তো আমাদের যেরকম স্যার সিভিয়ার হেড ইনজুরি হয় স্যার, সিভিয়ার হেড ইনজুরির ক্ষেত্রে স্যার আমাদের তো স্যার একটা ব্লাড প্রেশারটা মানে খুব দ্রুত স্যার এটা ফল করে স্যার, তখন সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি? তখন কি স্যার আমরা নর্মাল স্যালাইন দিব নাকি স্যার ডিএ দিব বা ডিএনএস দিব স্যার, আমাদের কোনটা করা উচিত আসলে আমাদের? না, আমরা কি আমরা মেজার করে দিব আসলে? না, সিভিয়ার হেড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হেড ইনজুরি, তার ব্লাড প্রেশারটা কোনো সময় বাড়তে পারে, নর্মাল থাকতে পারে, কমতেও পারে, এখন আমরা কমও পেতে পারি। এখন তার প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে কিনা সেটা একটু শুনে নিতে হবে, প্রিভিয়াস কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন কিনা সেটাও শুনে নিতে হবে। এবং ওই মুহূর্তে যদি ব্লাড প্রেশার বেশিও থাকে, ইমিডিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করার যথেষ্ট কোনো যুক্তি নাই। জাস্ট ক্লোজ মনিটরিং অ্যান্ড ক্লোজ মনিটরিং ইজ ইম্পর্টেন্ট। আর ব্লাড প্রেশার যদি কমতে থাকে, সেটা ব্লাড প্রেশার বাড়ানোর তেমন কোনো ইয়ে না, তবে ওই মুহূর্তে আমরা একটা ফ্লুইড দিয়ে রাখবো, প্রিফারেবলি নর্মাল স্যালাইন দিয়ে রাখবো, এবং according to diagnosis, according to cause, according to size of the lesion, site of the lesion, specific management এ চলবে। নেক্সট কোশ্চেন প্লিজ। স্যার ডক্টর সাব্বির আহমেদ ভাই একটা কোশ্চেন করবে। সাব্বির আহমেদ ভাই কোশ্চেন করবে। ডক্টর সাব্বির। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ডক্টর স্যার সাব্বির। স্যার প্রথমে স্যার ধন্যবাদ এত সুন্দর একটা মানে এবিসি ম্যানেজমেন্ট বা হাইপারটেনশন পরিচয় দিয়ে নিও স্যার। আমি ঠিক, ডক্টর সাব্বিরকে চিনি, হ্যাঁ বলো। না স্যার, অন্যদের যারা একসাথে আমরা কাছে তারাও একটু ছিল। স্যার আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির আহমেদ, আমি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2011-12 সেশনে। স্যার এখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো স্যার প্রথমেই ধন্যবাদ জানাতে চাই স্যার, এত সুন্দর একটা প্রেজেন্টেশন, মানে হাইপারটেনশন সম্পর্কে একটা এবিসি নলেজ আমাদের জন্য। স্যার আমার যেটা প্রশ্ন স্যার সেটা হলো, একটা 60 ইয়ার্স লেডি, তিনি হলো ডায়াবেটিসের জন্য সে ওষুধ খাচ্ছিল। তো এই সময় তার একদিন স্যার বিপি পাওয়া গেল স্যার 160/90। তো স্যার এই মুহূর্তে যদি আমরা সেকেন্ডারি কোনো কজ খুঁজে না পাই, বা যেহেতু তার স্যার ডায়াবেটিস আছে, আমাদের ফার্স্ট লাইন ড্রাগটা কি হবে স্যার? মানে ব্র্যান্ড নেম সহ বললে স্যার সুবিধা হতো স্যার আমাদের জন্য, মানে প্র্যাকটিক্যালি আমরা কোন ড্রাগটা দিয়ে স্যার, মানে একটা ব্র্যান্ড নেম দিয়ে বললে স্যার। Yes, you are saying patient having diabetes mellitus and patient having hypertension 160/90 stage 1 hypertension. জি স্যার। Stage 1 hypertension. Diabetes is an important risk factor for hypertension. Important risk factor. Number one, appropriate treatment for diabetes ensure করতে হবে, number one. Second, regarding hypertension, on history, on clinical examination, exclude secondary cause of hypertension, exclude target organ damage, exclude other comorbidities, and then if you found no target organ damage, no comorbidities, just advise him to come after 1 week or 2 weeks. And in next visit, if you found same blood pressure, as there is no target organ damage, he can wait another 2 or 4 weeks. And after that, if still patient having this sort of blood pressure, start antihypertensive drug, preferably in this condition, as patient having diabetes mellitus, AC inhibitor or ARB is the choice of drug. AC inhibitor or ARB, choice of drug. Trade name নাই বললাম না, trade name কি বলা ঠিক হবে? এখানে ট্রেড নেম বলে স্যার, আমরা বলেন, অসুবিধা নাই, আমরা সবাই জুনিয়র তো স্যার। ভালো হয় স্যার। জি স্যার। হ্যাঁ, ট্রেড নেম যেমন এনজেলক খেতে পারেন, যেমন ওসার্টিল খেতে পারেন, ওসার্টিল 25 আছে, 50 আছে, 100 আছে।
with or without diuretics. Combination diben na single diben, depending on the level of blood pressure. You choose the drug. Single diben na combination. যেহেতু স্টেজ 1 আমার মনে হয় এখানে অ্যাঞ্জিওলা 25 তে শুরু করতে পারেন, 2 to 4 weeks ওয়েট করেন, 6 weeks ওয়েট করেন. If there is control, if not control, then you start 50 milligram angiola or Osatrin day, along with other management of diabetes mellitus. Thank you, Dr. Sabir. জি স্যার, আর ধন্যবাদ স্যার। এরপরে ডক্টর মুন্না ভাই একটা প্রশ্ন করবেন। মুন্না ভাই প্রশ্নটা করেন প্লিজ। আচ্ছা, আমি একটু বলি সেটা হলো যে যারা প্রশ্ন করবা তারা ভূমিকা টেনো না, জাস্ট নিজের পরিচয় দিয়ে সরাসরি কোশ্চেনে যাবে। Dr. Munna. স্যার আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদ হাসান মুন্না, প্রায় মেডিকেল কলেজ থেকে 2013-14 সেশন থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার ইয়াং এজে শুধু ডায়াস্টোলিক হাইপারটেনশন কি কারণে হতে পারে? আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার যে যদি প্রেশারটা 100/130 এরকম থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মেজারমেন্টটা কিরকম হবে? প্র্যাকটিক্যাল কোশ্চেন। Thank you, Dr. Munna. You are probably first batch of Prime Medical College. I think না first স্যার, batch. আমি স্যার সিক্সথ ব্যাচ স্যার, 13-14 সেশন। Oh, 13th session. You passed in Yes. 218. জি স্যার। Okay. Number 1, in young adolescents or young adults, diastolic blood pressure more common, but in elderly, systolic blood pressure are more. In adolescents or young adult, why diastolic blood pressure more common? Actually, there is no obvious reason. Regarding your value, 100 systolic, diastolic 130. Yes sir. Dr. Sakline, do you think it is possible? 100 systolic, 130 diastolic? না স্যার, 130 সিস্টোলিক 100 ডায়াস্টোলিক। 130 over Oh, 130 systolic, 100 diastolic. জি জি No, জি। in the question here 100/130 লেখা উঠেছে। 130 systolic, 100 diastolic. Yes, definitely this person having stage 2 hypertension. According to Gen 7 or any classification, it is stage 2 or grade 3 hypertension. In this case, again, choice of drug along with non-pharmacological treatment, আগে কথাগুলো বলে আসছি, তার পাশাপাশি আমি 3টি ড্রাগ, দ্যাট ইজ ইনহিবিটর, এআরবি অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা থাইরয়েড ডায়াবেটিস, এই 3টির যে কোনো একটা চুজ করবো, কনসিডারিং দ্য ইকোনমি, রিগার্ডিং কার্ডিয়াক স্ট্যাটাস, পালস রেট, সে অ্যামলোডিপিন, যেহেতু ড্রাগটা চিপ, দামও কম, খুব পটেন্ট ড্রাগ, শুরু করা যেতে পারে, অথবা এসি ইনহিবিটর অথবা এআরবি শুরু করা যেতে পারে, অথবা if you consider economy of the patient, consider the economy, you can start thiazide diuretics. আমি মনে করি 3টির যে কোনো একটা দিয়ে শুরু করা যেতে পারে, অ্যালোন অর ইন কম্বিনেশন, বাট প্রথমে অ্যালোন, তারপরে নির্দিষ্ট সময়ে যদি এটা কন্ট্রোলে না আসে দেন আমরা কম্বিনেশনে চলে যাব। থ্যাংক ইউ স্যার। এরপরে ডক্টর মোহাম্মদ নাসির ভাইয়া কোশ্চেন করবেন। ডক্টর নাসির, ডক্টর নাসির বলেন। ডক্টর নাসির, শোনা যাচ্ছে না, বোধহয় মিউট করা আছে। এক কাজ করো নাসির, তুমি মেসেজ দাও। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারতেছি। স্যার আমি ডক্টর নাসির। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ আমি নাসির শুনতে পাচ্ছি। স্যার আমি ডক্টর নাসির। হ্যাঁ বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি আপনার আলোচনার মধ্যে বলতেছিলেন যে যেহেতু হাইপারটেনশনের পেশেন্টকে লাইফ লং তার ড্রাগটা নিতে হয়, তো খেতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পেশেন্টটাকে কাউন্সিলিং করতে পারি যেন সে এই ড্রাগটা নেওয়ার মাঝখানে ছেড়ে না দেয়, মানে এটা যাতে সে কন্টিনিউ করে, আমরা কেমন করে কাউন্সিলিং করলে পেশেন্টটা কনভিন্স হবে, বা কিভাবে আমরা তাকে কনভিন্স করতে পারি যাতে সে লাইফ লং এই ড্রাগটা নিতে নিজে থেকেই উৎসাহী হয় এবং আগ্রহী হয়? ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর নাসির, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা জেনে খুশি হবেন
যে হাইপারটেনশনের রিসার্চ সেন্টার রংপুরে আমরা প্রত্যেকটি পেশেন্টকে বাধ্যতামূলক 15 মিনিট থেকে 30 মিনিটের একটা অডিও ভিজুয়াল কাউন্সিলিং পাশাপাশি কথা বলা হয় এবং বাধ্যতামূলক, এবং একটা রুমই আছে, সেই রুমে ঢুকানো হয়। প্রথমে 15 মিনিটের একটা ভিডিও প্রেজেন্টেশন, এরপরে প্রশ্ন উত্তর, এবং সেই প্রেজেন্টেশনে দেখানো হয় হোয়াট ইজ হাইপারটেনশন, হাইপারটেনশনের কেন চিকিৎসা করবেন, করলে কি বেনিফিট, না করলে কি রিস্ক, এবং প্রত্যেকটা ছবি দিয়ে দেখানো আছে, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের ছবি, বিভিন্ন ভাইটাল অর্গানের ছবি, এবং কোন ভাইটাল অর্গানে কি কমপ্লিকেশন হয় তার প্রত্যেকটা ছবি দিয়ে আছে, এবং রোগীরা সেগুলো দেখে বোঝার চেষ্টা করে, না বুঝতে পারলে আবারও বোঝানো হয়, এবং বলা হয় যে আপনি আজকে সকালে কি নাস্তা করেছেন, যেমন একটা উদাহরণ দিই, হ্যাঁ করেছি। দুপুরে যে ভাত খাবেন, হ্যাঁ অবশ্যই ভাত খাবো। আপনি কি গতকালও ভাত খেয়েছেন? দুপুরে খেয়েছি। 1 মাস আগে, সেদিনও খেয়েছি। আপনার ভাত খেতে কি বিরক্ত লাগে না? তখন তো বলতেই পারে কেন বিরক্ত লাগবে, আপনি ভাত কেন খান? ফর সাস্টেনিং লাইফ, তাই না? তো ওষুধও ফর সাস্টেনিং লাইফ, হেলদি লাইফ, এর জন্য আপনার এখন থেকে ভাতের পাশাপাশি এই ওষুধটাও লাগবে। আপনি যদি ভাত খেতে বিরক্ত না লাগে, এই ছোট্ট একটা ট্যাবলেট খেতে কেন বিরক্ত লাগবে? সো ফর মেইনটেনিং ইউর হেলদি লাইফ, ভাত যেমন এসেনশিয়াল, ঠিক ওষুধটাও এসেনশিয়াল। না খেলে এই কমপ্লিকেশন গুলো হতে পারে। ঠিক এইভাবে আমরা বুঝিয়ে কিছুটা ভীতি সৃষ্টি করা, ছবির মাধ্যমে কিছুটা আশ্বস্ত করা, এবং বেনিফিট অফ টেকিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, না খেলে হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, আমি ক্লাস করি একটু পরে, এই সমস্ত কথাগুলো বুঝিয়ে আমরা প্রত্যেকটি পেশেন্টকে এনশিওর করার চেষ্টা করি। তারপরেও কিন্তু ড্রপ আউট অনেক বেশি। আমাদের বেশ কয়েকটা স্টাডি আছে সেন্টারে, যারা ওষুধ খাচ্ছে তাদের ড্রপ আউট কেমন। থ্যাংক ইউ ডক্টর নাসির। একটা প্রশ্ন করেছেন স্যার। জি স্যার, ডক্টর তানভীর ভাই একটা কোশ্চেন করছে স্যার, কম্বিনেশন ড্রাগ আমরা কিভাবে সিলেক্ট করব? না, কম্বিনেশন ড্রাগ আমরা সিলেক্ট করব আমরা যখন সিঙ্গেল ড্রাগ দেব, অপটিমাম ডোজ, অপটিমাম ডিউরেশন কিন্তু কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা একটা কম্বিনেশনের দিকে চলে যাব। এখন আসি আমরা কম্বিনেশন কোন ধরনের কম্বিনেশন দেব। আমরা কি ডায়াবেটিক্স দিতে চাই, তাহলে ডায়াবেটিক্স সাথে এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার সবই আছে। বিটা ব্লকার মানে পরের জেনারেশন গুলো, আমরা সেটা চুজ করতে পারি। কিন্তু স্পেসিফিক কোনো কথা নাই যে এসি ইনহিবিটরের সাথে ডায়াবেটিক বেশি কাজ করবে, বা বিটা ব্লকারের সাথে বেশি কাজ করবে, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে বেশি কাজ করবে, এরকম কোনো স্পেসিফিক কোনো কথা কিন্তু নাই। আমরা যে কোনো কম্বিনেশনই আমরা ইউজ করতে পারি বাই সিইং দ্য লেভেল অফ ব্লাড প্রেশার, কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, এটসেট্রা। ওকে স্যার, আমাদের হাতে আর 10 মিনিটের মধ্যে আছে। ডক্টর শহীদুর রহমান ভাই কোশ্চেন করুন। আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই। ডক্টর শহীদ বোধহয় প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শহীদ বলছি। হ্যাঁ স্যার, ইদানিং করোনার পেশেন্ট অনেকগুলো ডিটকোড থেকে একটা পেশেন্ট আসছিল, সেটা হচ্ছে যে ওনার হাইপারটেনশন ছিল, ডায়াবেটিস ছিল। তো ওনার তিনটে হাইপারটেনশন ড্রাগ নিচ্ছিলেন, তারপর ওনার প্রবলেম হচ্ছিল। ড্রাগগুলো হচ্ছে সিলডিপ 10 মিলিগ্রাম পাচ্ছিলেন রাতে, বিজলট 5 মিলিগ্রাম পাচ্ছিলেন সকালে, সিলডিপ 10 কোসিট প্লাস সকালে চলতেছিল বেশ কিছু। না সিলডিপ 10, নেক্সট ড্রাগ, সেকেন্ড ড্রাগ বিজলট 5, সিলডিপ বিজলট 5। হ্যাঁ শুনতে পাচ্ছেন? ফুসিমাইড। থার্ড ড্রাগ, হ্যালো, সিলডিপ, বিজলট এন্ড কোসিট প্লাস। হ্যাঁ কোসিট প্লাস, কোসিট প্লাস এন্ড কোসিট। জি স্যার, এন্ড কোসিট প্লাস। জি আচ্ছা স্যার, এই পেশেন্টরা এত তিনটে ড্রাগ করার পরও স্যার কমপ্লেন হচ্ছিল যে ওনার প্রেসার কন্ট্রোলে ছিল না, এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার ইলেকট্রোলাইট গুলো একদম লোয়ার লিমিটে ছিল, আর এদিকে লেগ অনেক সুয়েলিং ছিল আর কি, পা ফোলা ছিল, যে কারণে আসলে ফুসিট যোগ করা হয়েছিল। তারপরে কিন্তু ওনার লেগ সুয়েলিংটা কমতে ছিল না, এবং এদিকে আদার যে বেশ কিছু কন্ডিশন সেগুলো ছিল। মূলত যে বিষয় জানতে চাচ্ছি স্যার, ফুসিট যোগ করা হয়েছিল মূলত লেগ সুয়েলিংটা যেটা কমানোর জন্য, তারপর লেগ সুয়েলিং থেকে যাচ্ছে। এই কন্ডিশনে আমরা কি না ডক্টর শহীদ, থ্যাংক ইউ। Patient having diabetes and hypertension and COVID-19 and patient having leg edema.
and patient taking Sildip, Bislov, and Fusit Plus. First thing, Sildip. Sildip, calcium channel blocker, it is not potent drug. It is less potent, number one. Sildip 10 is equivalent amlodipine 2.5 milligram. That is, and amlodipine, if you give 2.5, that equivalent to Sildip 10 milligram. Again, you are giving Bislov 5, nice drug, but less potent drug. Again, you are giving Fusit Plus for removal of edema. Patient diabetic, patient may have diabetic nephropathy, and this nephropathy may be responsible for edema. Maybe. In that case, Fusit Plus improves edema, but as patient may have nephropathy, so edema will not be cured, but there be definitely improvement of the edema. At first, COVID-19 is a anxiety state for patient, and patient probably very much anxious. Probably this anxiousness might be the cause of uncontrolled blood pressure at this moment. In that case, you can choose a change antihypertensive drug along with anxiolytic treatment, a reassurance to the patient, etc. will improve the condition. Regarding electrolyte imbalance, you can, if there is hyponatremia, then you can add sodium. If there is hypokalemia, you can add potassium. Now, sodium দিলে আবার edema বাড়তে পারে। Check and balance এর পরে কিন্তু সবকিছু করতে হবে, কারণ electrolytes correction is more important than management of the edema. Edema একটু mild moderate থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু electrolytes management is very important. So try to give emphasis regarding electrolyte management and control of blood pressure and reassure the patient about COVID-19. Thank you, Dr. Shoaib. মানে মুনাত হাসিনকে একটা দাও, মুনাত হাসিনকে একটা ইয়ে দাও মুবিন, ও অনেক ইনভাইট করছে। মুনাত হাসিন আপু জি। স্যার আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুনাত হাসিন, রংপুর মেডিকেল কলেজ থেকে এই গত মাসের 4 তারিখে আমি ইন্টার্নশিপ শেষ করেছি। এখন আমি বাসায় আছি। স্যার আমার একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন মেইনলি। স্ট্রোকের পেশেন্ট অনেক আসে আমাদের কাছে, তো প্রায় দেখা যায় স্যার স্ট্রোকের পেশেন্টের প্রেসার অনেক বেশি, 200 বা তারও বেশি থাকে, সিস্টোলিক বা ডায়াস্টোলিক 100 এর বেশি থাকে। তো দুই ধরনের পেশেন্টই পাই, একজন হচ্ছে যিনি আগে থেকে হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছিলেন, স্ট্রোক নিয়ে আসছে, আর আরেক ধরনের পেশেন্ট থাকে যারা ডায়াগনোজ ছিলেন না, এবারই প্রথম স্ট্রোক নিয়ে যখন আসছে তখন আর কি প্রেসারটা বেশি পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টের ভ্যারিয়েশনটা কিরকম হবে বা কখন আমরা ড্রাগটা শুরু করব, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, এই যে কাউন্সিলিং এর ব্যাপার যেটা বললেন, সেটা করার পরেও দেখা যায় আমার নিজের বাসার মানুষ বা রিলেটিভ তারা ইরেগুলার মেডিকেশন, তারা ঠিক মতো খায় না, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে স্যার? স্যার ধন্যবাদ। Thank you, Dr. Munat Hassin. Number one, ওষুধ ঠিক মতো খায় না, তার কি সমস্যা হতে পারে? আপনি খেয়াল করুন, আপনি একটা ফাঁকা রাস্তা গাড়ি ড্রাইভ করতেছেন, 120 কিলোমিটার স্পিডে আছে এবং খুব স্মুথলি গাড়ি রান করতেছে, এবং আপনি খুব আর্লি টাইমে ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। আর একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে ব্রেক করতেছে, এই ব্রেক করে এই ছাড়ে 140 কিলোমিটার তুলে আবার 100 কিলোমিটার, আবার 90 কিলোমিটার, সেও কিন্তু ডিউ টাইমে ডেস্টিনেশনে পৌঁছলো। কিন্তু আপনি যদি কনসিডার করেন চান্স অফ অ্যাক্সিডেন্ট কার বেশি? চান্স অফ অ্যাক্সিডেন্ট হলো সেকেন্ড ম্যানের বেশি, যে একবার হার্ট ব্রেক করতেছে, আবার 140, 160 কিলোমিটার অথবা 100 কিলোমিটার। সো ইরেগুলার এই যে ড্রাইভিং deleterious, dangerous. তেমনি irregular treatment is better no treatment. Exactly, sir. Exactly. The irregular intake of drug may cause morbidity or sudden heart attack or hemorrhagic stroke or ischemic stroke, whatever may be. আচ্ছা, in case of আমি বলি, in case of stroke patient, what should be the ideal blood pressure to start antihypertensive treatment? There are a lot of controversy. Say at first you do CT scan, it is hemorrhagic stroke or ischemic stroke. If it is ischemic stroke and patient comes within 3 hours of that is accident, then if you think about thrombolytic therapy, then
reduce blood pressure immediately and come 140 or over 100 and then give thrombolytic therapy. And it is choice of therapy in many high-tech care centers in Western country, and now it is done in many centers of the Dhaka city. থ্যাংক ইউ স্যার। আমি একটু 4 মিনিট আছে তো স্যার, আমি একটু আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, কারণ আমরা হয়তো পরে আমরা স্যার আরো যদি সময় পাই 1 মিনিট 2 মিনিট আমরা দুই একজনের কথা নেব। সুজন আলীকে আমরা ওয়েটিং এ রাখতে চাই, তার আগে আমি একটু ফিনিশিংটা দিয়ে রাখতে চাই, কারণ আজকে এবার যদি মিটিংটা শেষ হয় আমরা আসলে শেষ করতে চাই, কারণ স্যারের সেরির বিষয় আছে। স্যার লম্বা সময় আমাদেরকে সময় দিয়েছেন। আমি একদম অফিসিয়ালি এই মুহূর্তে থ্যাঙ্কস দিতে চাই আমাদের যে ডিএসডিআর একাডেমি আছে সেটির আমাদের যে সেক্রেটারি আছে, একাডেমিক সেক্রেটারি তাপ্তি, আমরা তাপ্তিকে আসলে একটা জোরে ওর জন্য তাকে তালি দিতে চাই। সি ডিড এ বিউটিফুল জব, কারণ ও ওটা পুরোটাই ম্যানেজ করেছে, এবং মুবিন ও পুরোটা টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দিয়েছে, আমাদের বন্ধু গ্রুপের অন্যতম একজন সদস্য। আমরা মুবিনের ও আমাদের কোঅর্ডিনেটর হিসেবে, কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছে। এবং একই সঙ্গে স্যার আমাদের যে ডিএসডিআর একাডেমিয়া আছে এটির যে একদম আমরা যদি অফ দ্য একাডেমিক ইউনিট যদি বলি, আমাদের খুবই অ্যাক্টিভ এবং একজন একাডেমিক পার্সন রাফা বিনতে নূর। আমরা রাফাকে আমাদের হেড হিসেবে তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের মেইন কোঅর্ডিনেটর আমাদের এস এম শহীদুর রহমান। আমরা এদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমি বা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর, যিনি শুধু একজন মেডিসিন বিশেষজ্ঞ না, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, নেক্সট টু মাই ফাদার হি ইজ মাই অ্যাকচুয়ালি গার্জিয়ান। সো স্যার আমাদের সঙ্গে আছেন, থাকবেন। এই জন্য আমি স্যারকে অনেক কষ্ট দিয়েছি, তারপর আমি স্যারকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যে স্যার